এশিয়া কাপে আজ ভারতকে হারিয়ে প্রথম শিরোপা জিতে ইতিহাস গড়তে চায় টাইগাররা। ফাইনাল ম্যাচকে ঘিরে দেশ জুড়ে উন্মাদনা। ভেন্যু বরাদ্দ পেলেও বিএনপির কাউন্সিল হওয়া নিয়ে সংশয়ে নেতাকর্মীরা, গণগ্রেপ্তার ও পুলিশি বাধার আশঙ্কা। ট্রাফিক বিভাগের উদাসীনতায় রাজধানীতে বেপরোয়াভাবে চলছে মোটরসাইকেল, ঘটছে দুর্ঘটনা। আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা বাড়ানোর পরামর্শ। এবং কম্পিউটার পণ্য আমদানিতে শুল্ক প্রত্যাহার করা হলেও কমেনি দাম, সুফল পেতে উৎপাদন পর্যায়ে ভ্যাট প্রত্যাহারের দাবি। সময় সংবাদের সঙ্গে আছি আমি শেখ জায়েদ। এশিয়ার ক্রিকেটে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। জয় পেলে প্রথমবারের মতো স্বপ্নিল ট্রফি উঠবে টাইগারদের হাতে। দু দলের এই মহারণের আগে প্রতিপক্ষকে এগিয়ে রাখলেও নিজের দলের প্রতি আস্থা আছে মাশরাফির। দেশকে শিরোপা জয়ের আনন্দে ভাসাতে মাঠে নিংড়ে দিতে চান নিজেদের সবটুকু। নিজেদের চেনা মাঠে খেলা হওয়ায় বাংলাদেশের বিপক্ষে খেলাটা চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন ভারতের কোচ রবি শাস্ত্রী। মিরপুরে দু দলের ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7:30টায়। বাংলাদেশ ভারত মুখোমুখি মানেই যেন আগুনে লড়াইয়ের আভাস। এই লড়াই ঘিরে বাড়তে রোমাঞ্চ ছড়াচ্ছে মিরপুরের গগন জুড়ে। কিন্তু ম্যাচের আগে দু দলের ক্রিকেটারদের মাঝে দেখা গেল সৌহার্দ্যের বাতাবরণ। পাকিস্তানের বিপক্ষে অবিস্মরণীয় জয় তুলে নেওয়ার পর টাইগারদের উৎসব আপাতত স্থগিত। শেষ গর্জনে আকাশ বাতাস প্রকম্পিত করে এশিয়া কাপের ট্রফিতে চুমু খাওয়ার অপেক্ষায় মাশরাফিরা। টুর্নামেন্টের শুরুটা ভারতের বিপক্ষে হার দিয়ে হলেও শেষ 3 ম্যাচে নিজেদের সামর্থ্য প্রমাণ করেছে টিম বাংলাদেশ। তাই ফাইনালে অভিজ্ঞ ভারতকে এগিয়ে রাখলেও মাশরাফির আস্থা দলীয় ঐক্যে। বাংলাদেশের ফাইনাল ম্যাচ অবশ্যই, কিন্তু এখানে ক্লিয়ারলি ইন্ডিয়া ফেভারিট, এটা খুবই সবাই জানে। সো এখানে আলাদা করে চিন্তা করার কোনো সুযোগ নেই। আমরা যেটা করতে পারি যে আমরা অ্যাজ এ টিম হিসাবেই খেলছি। লাস্ট 2টা ম্যাচ জিতেছি, দেখেন আমরা অ্যাজ এ টিম হিসাবে খেলেছি। সো অবভিয়াসলি এই মুহূর্তে আমাদের টিম ইউনিটিটা খুব ভালো আছে এবং আমরা সেটাকেই রাখতে চাই। ভালো সুযোগ আছে, সবকিছুই আমাদের ফেভারে আছে, যেমন দর্শক বলেন, মাঠ বলেন। এশিয়া কাপের পুরোটায় আলোচনায় ছিল মিরপুরের উইকেট। যদিও রং পাল্টে এখন তা কথা বলছে ব্যাটসম্যানদের পক্ষে। তাই ভারতের লম্বা ব্যাটিং লাইন আপের কথা বিবেচনায় রেখে টাইগার একাদশে দেখা যেতে পারে 4 পেসার। উইকেট অবশ্যই ম্যাটার করে, কারণ ক্রিকেটটা অনেকটা উইকেটের উপরেই খেলা। বাট স্টিল আপনাকে ওই জায়গায় বোলিং করতে হবে, আপনাকে ভালো করে এখানে আসতে হবে। সো আমি ক্রেডিট শুড গোস টু আওয়ার পেস বোলার। অন্যদিকে এখন পর্যন্ত টুর্নামেন্টের সেরা দল ভারতের ক্রিকেটাররা আছেন দারুণ ছন্দে। রোহিত শর্মা, কোহলিরা যেমন ব্যাটে রান পাচ্ছেন, তেমনি অভিজ্ঞ নেহরার সঙ্গে হার্দিক পান্ডেও দেখাচ্ছেন চমক। কিন্তু খেলাটা হবে স্বাগতিকদের মাঠে, যেখানে দর্শকদের সমর্থনটাও বড় একটা ব্যাপার। যদিও এসব ভাবনায় নেই ভারতের। বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচটা কঠিন ছিল, ফাইনালও চ্যালেঞ্জিং হবে, কেননা বাংলাদেশ তাদের পরিচিত মাঠে খেলবে এবং দর্শকদের সমর্থন পাবে। তবে এসব নিয়ে আমরা ভাবছি না, সেরা দলটাই ফাইনালে জিতবে। বাংলাদেশ ভারত লড়াই মানেই ঘুরে ফিরে আসে মেলবোর্ন। এশিয়া কাপের ফাইনাল হতে পারে টাইগারদের সেই ক্ষত ভোলার একটা উপলক্ষ। আবারও এশিয়া কাপের ফাইনাল, টাইগারদের সামনে সুযোগ আক্ষেপ ঘোচানোর। ভারতকে হারাতে পারলে শুধু এশিয়ার শ্রেষ্ঠত্বই না, ওয়ার্ল্ড টি-20তে শতভাগ আত্মবিশ্বাস নিয়ে যাবে বাংলাদেশ। সেই সঙ্গে সাকিব, মুশফিকরাও নিশ্চয়ই চাইবে মাশরাফিকে একটি বড় ট্রফি উপহার দিতে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। প্রথমবারের মতো টি-20 ফরম্যাটের এশিয়া কাপ, যেখানে ফাইনালের মঞ্চে ভারত, প্রতিপক্ষ স্বাগতিক বাংলাদেশ। এবারের আসরের প্রথম ম্যাচেও মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ভারত, যেখানে টাইগাররা ভারতের কাছে হেরে যায় 45 রানে। দু দলের ফাইনালে উঠে আসার গল্প থাকছে এবারের রিপোর্টে। আসরের প্রথম ম্যাচ, ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ। কাকতালীয়ভাবে আসরের শেষ ম্যাচেও হতে যাচ্ছে একই লড়াইয়ের পুনর্মঞ্চায়ন। তবে সেই লড়াইয়ের ফলাফলটা যেন এবার উল্টে যায়, এমন প্রার্থনা টাইগার ভক্তদের। কারণ সেই ম্যাচে বাংলাদেশের ফিল্ডারদের ক্যাচ মিসের মহড়া আর রোহিতের 83 রানের সুবাদে 45 রানে হারতে হয়েছিল মাশরাফিদের। নিজেদের দ্বিতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে 5 উইকেটে হারিয়ে আসরের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচটিতে জয় তুলে নেয় ভারত। লো স্কোরিং সেই ম্যাচে পাকিস্তানকে মাত্র 83 রানেই গুটিয়ে দেয় ভারতীয়রা। জবাবে 5 উইকেট হারিয়ে 27 বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় ধোনি বাহিনী। শ্রীলঙ্কাকে পরের ম্যাচে একই ব্যবধানে হারিয়ে সবার আগে ফাইনাল নিশ্চিত করে কোহলি যুবরাজরা। আর সেই জয়ে সবচেয়ে বড় অবদান রেখেছিল কোহলির অপরাজিত 56 রানের ইনিংসটি। আর গ্রুপ পর্বের সবশেষ ম্যাচে আরব আমিরাতকে 9 উইকেটে হারিয়ে খড়কুটোর মতো উড়িয়ে দিয়ে আসরে অপরাজিত থাকার রেকর্ড অক্ষুণ্ণ রাখে ভারতীয়রা।
অন্যদিকে ভারতের বিপক্ষে ম্যাচে হারের পরপরই ঘুরে দাঁড়ানোর গল্প শুরু মাশরাফি বাহিনীর। বাছাই পর্বের চ্যাম্পিয়ন আরব আমিরাতকে 51 রানে হারিয়ে ফাইনালের পথে যাত্রা শুরু করে টাইগাররা, যেখানে 133 রানে নিজেদের ইনিংস শেষ হওয়ায় সমালোচনা শুনতে হয়েছে টাইগারদের টিম ম্যানেজমেন্টকে। এরপর এশিয়া কাপের মহাকাব্যিক ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় তুলে নিয়ে ফাইনালের পথে এক পা দিয়ে দেয় হাথুরু সিংহের শিষ্যরা। ক্যারিয়ার সেরা 80 রানের ইনিংস খেলে পুরো ম্যাচের আলোটুকু একাই কেড়ে নেন টাইগার ব্যাটসম্যান সাব্বির রহমান রুম্মান। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল পাকিস্তান। 4 বছর আগে 2012 সালে এশিয়া কাপের ফাইনালের দুঃসহ স্মৃতি নিয়ে মাঠে নামে টাইগাররা, যেখানে 2 রানের আক্ষেপ আর আফসোসে হাঁসফাঁস করেছিল পুরো জাতি। সেই আক্ষেপকে এবার উল্টো ফেরত দেয় মাশরাফি বাহিনী। আলামিন তাসকিনদের আটোসাটো বোলিংয়ে 129 রানে বেঁধে ফেলা পাকিস্তানকে 5 উইকেট ও 5 বল হাতে রেখে হারের তিক্ততা উপহার দেয় টাইগাররা। ব্যাট হাতে 48 রান করা সৌম্য পান ম্যাচ সেরার পুরস্কার। নিজেদের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় শিরোপার হাতছানি। বন্ধুর পথ পাড়ি দেয়া মাশরাফি বাহিনীর শেষটাও হবে স্বপ্নের মতো। টাইগার ভক্তদের এখন এটাই একমাত্র চাওয়া। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। আর মাত্র কয়েক ঘন্টা বাকি এশিয়া কাপে বাংলাদেশ ভারতের ফাইনাল মাঠে গড়ানোর। গতকাল মাত্র 1 ঘন্টা ম্যাচের টিকিট বিক্রি করে বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু আজ আবারও ক্রিকেট প্রেমীদের জন্য ছাড়া হয়েছে টিকিট। এই মুহূর্তে মিরপুর এলাকায় আছেন আমাদের সহকর্মী মাহফুজুল ইসলাম। টিকিট বিক্রির সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাহফুজ, অবশেষে মিলল সেই কাঙ্ক্ষিত টিকিটের দেখা। অনেক দীর্ঘ প্রতীক্ষার পর টাইগার ভক্তরা, যারা টিকিট প্রত্যাশী ছিলেন, যারা এই মিরপুর সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে দীর্ঘক্ষণ অপেক্ষায় ছিলেন, তারা কিন্তু সেই কাঙ্ক্ষিত টিকিটটি পেয়েছেন এই কিছুক্ষণ আগে। এর আগে কিন্তু আমরা পুলিশের সঙ্গে কথা বলেছিলাম। সকালে যেমনটি জানিয়েছিলাম যে টিকিট নিয়ে কিন্তু আরও একটি নাটকীয়তা তৈরি হয়েছিল। বিশেষ করে আমরা যখন এসে দেখলাম যে ব্যাংকে একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে যে এই শাখা থেকে কোনো প্রকার টিকিট দেওয়া হবে না, এই মর্মে। তার পরবর্তীতে আমরা মিরপুর সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে টিকিট প্রত্যাশীদের দীর্ঘ লাইন দেখতে পাই, এবং তারা সকলেই এসেছিলেন বাংলাদেশ এবং ভারতের মধ্যকার এশিয়া কাপের ফাইনালের টিকিট নিতে। কিন্তু সেখানেও একটি নাটকীয়তা তৈরি হয়েছিল, আদৌ কি টিকিট আসবে কি আসবে না। পরবর্তীতে আমরা পল্লবী থানার ওসি দাদন ফকিরের সঙ্গে কথা বলেছিলাম। তিনি যেমনটি জানিয়েছিলেন যে বিসিবির পক্ষ থেকে কিংবা ব্যাংকের পক্ষ থেকে তেমন কোনো নির্দেশনাও ছিল না যে এখানে টিকিট আসবে কিনা। শুধুমাত্র সেখানে তাদের কাছে একটি ডেইলি রুটিন আসে যে এখানে কোনো সিরিজ হলে হয়তোবা এখানে সকালে খেলার দিন সকালে টিকিট দেওয়া হয়, সেই মর্মেই তারা এখানে নিরাপত্তার কাজে নিয়োজিত আছেন। এবং পরবর্তীতে যে বিষয়টি দেখা গিয়েছে যে একটা সময় দেখা গেল যে টিকিটের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসছেন এবং টিকিট দেওয়া শুরু করেছেন, এবং যে বিষয়টি লক্ষণীয় যে টিকিট দেওয়া হবে এই মর্মে ঘোষণা আসার পরই এখানে টিকিট প্রত্যাশীরা আনন্দে উল্লাসে ফেটে পড়ে, এবং টিকিট প্রাপ্তির পর একটা আনন্দ উল্লাস এবং দীর্ঘ কষ্টের যেই ক্লান্তি, সেই ক্লান্তি কিন্তু নিমেষেই ধুয়ে মুছে একাকার হয়ে গেছে টিকিট প্রাপ্তির পর। আমি যেমনটা জানাচ্ছিলাম যে এখানে টিকিট প্রত্যাশীদের লাইন কিন্তু দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, এবং সেই দীর্ঘতর থেকে দীর্ঘতর হওয়ার প্রক্রিয়া কিন্তু এখনো অব্যাহত আছে। আমি দেখতে পাচ্ছি যে এখানে যে লাইনটি আছে সেই লাইনটি কিন্তু বিভিন্ন, শুধুমাত্র তরুণীরাই নয়, বিভিন্ন বয়সী লোকেরাও কিন্তু এখানে টিকিটের জন্য এসছেন। তাছাড়াও এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, অন্যান্য সময় টিকিটের যেই বাড়তি নিরাপত্তার ব্যবস্থাটি থাকে আজও কিন্তু এমনি ব্যতিক্রম নয়। বিশেষ করে গতকালকের ঘটনার রেশ কিন্তু এখনো কাটেনি, তারই সূত্র ধরেই কিন্তু পুলিশ আজকে বাড়তি নিরাপত্তা এখানে তৈরি করেছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। তাছাড়াও এখানে যথারীতি একটি জল কামান এবং হচ্ছে গিয়ে পুলিশের কোনো প্রকার সহিংসতা মোকাবেলার যে পূর্ব প্রস্তুতি, সে পূর্ব প্রস্তুতি কিন্তু পুলিশ নিয়ে রেখেছে। এবং যে বিষয়টি এখন আরও একটি বিষয় লক্ষণীয় যে টিকিটের লাইন যত দীর্ঘ, সে পরিমাণ টিকিট কি কাউন্টারে পর্যাপ্ত আছে কিনা এটি নিয়েও কিন্তু দর্শকরা প্রশ্ন তুলেছেন। তারা বলেছেন যে পরিমাণ টিকিট দরকার এই প্রত্যাশিত এই দীর্ঘ লাইনে, সেখানে আসলে টিকিট কতটুকু দেওয়া হবে কিংবা কতক্ষণ দেওয়া হবে, কতক্ষণ টিকিট দেওয়া হবে সেটি নিয়েও তারা প্রশ্ন তুলেছেন। এই মুহূর্তে মিরপুর সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে টিকিট দেওয়া হচ্ছে এবং দর্শকরা, টাইগার ভক্তরা বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে টিকিট সংগ্রহ করছেন। এবং এই ছিল মিরপুর সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম থেকে আমার কাছে সর্বশেষ। জায়েদ, এশিয়া কাপের ফাইনাল খেলা দেখার জন্য ক্রিকেট ভক্তদের টিকিট সংগ্রহের খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহফুজুল ইসলাম। রাজধানীতে বেপরোয়াভাবে চলছে মোটরসাইকেল, ঘটছে দুর্ঘটনা। ট্রাফিক বিভাগের উদাসীনতাই নিয়ম না মানার প্রবণতা বাড়িয়ে দিচ্ছে বলে অভিযোগ পথচারীদের।
লোকবলের স্বল্পতায় যথাযথ আইন প্রয়োগ সম্ভব হয় না বলে দাবি ট্রাফিক বিভাগের। নগর পরিকল্পনাবিদদের মতে শুধু আইন প্রয়োগ নয়, বাড়াতে হবে সামাজিক সচেতনতা। তরিকুল ইসলাম সৌরভের রিপোর্ট। নিয়ম মতো সব গাড়ি দাঁড়িয়ে সিগন্যালে, শুধু নিয়ম নেই যেন মোটরসাইকেলের। এগিয়ে চলছে একে বেঁকে ফুটপাতে পথচারীদের ঝুঁকিতে ফেলে। ফুটপাতই নয়, রাজপথেরও আতঙ্ক এই দুই চাকার যান। উল্টো পথে কখনো নিষিদ্ধ বাঁকে মোড় নিয়ে, কখনো আবার বিপজ্জনক গতিতে দাপিয়ে বেড়াচ্ছে নগর জুড়ে। প্রতিদিনকার এই উৎপাতে সাধারণ পথচারীরা জানালেন ক্ষোভের কথা। পিছন দিয়ে আছে, আমার লাগাই দিছে, আর আমাকেই বলতেছে এই বেটা চোখে দেখুস না। যারা এটা করে তাদের বিবেক আছে, বুদ্ধি আছে, তারা জ্ঞানী, তারা আর সচেতন হোক। ট্রাফিক তারা ডিউটি করছে না ঠিক মতো। এখানে কঠোর অবস্থান নেওয়া উচিত আইন শৃঙ্খলা বাহিনীকে। দেশের সর্বোচ্চ আদালত ফুটপাতে যান চলাচল বন্ধে রুল জারি করার পরও এখনো তা চলছে ট্রাফিক বিভাগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে। ট্রাফিক কর্তৃপক্ষ অবশ্য দায় চাপালেন আইন প্রয়োগে লোকবল স্বল্পতাকে। ফুটপাতগুলোতে আমাদের আসলে এরকম কোনো ট্রাফিকের অ্যারেঞ্জমেন্ট আমরা রাখতে পারি না, সে জনবলের স্বল্পতা হোক আর যে কোনো কারণে হোক। মোটরসাইকেলের যে চালায় সেই কিন্তু মোটরসাইকেলের মালিক। এখন আমরা যদি ফাইনটা বেশি দিতে পারি, ওর যদি এক সপ্তাহের বেতনটা নিয়ে নিতে পারি, তাইলে ও ঠান্ডা হবে। আমরা সেটাই বলছি। ডিআরটি এর হিসেব অনুযায়ী দেশের 6.7% দুর্ঘটনার জন্য দায়ী মোটরসাইকেল। এ অবস্থায় নগর পরিকল্পনাবিদরা বলছেন এই দ্বিচক্র যানের দৌরত্ব কমাতে কার্যকর ভূমিকা নিতে হবে ট্রাফিক বিভাগকে। এই যে নির্দ্বিধায় আইনকে তোয়াক্কা না করে, ভ্রুকুটি করে এই সমস্ত হন্ডা চালকরা দ্রুত ধাবমান, তারা এখন ছিনতাই করার মতো দৌরাত্ম্য পর্যন্ত চলে গেছে। আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টিভঙ্গিতে সমস্ত বিষয় সামরিকতায় জরুরি ভিত্তিতে মোটরসাইকেল চলাচল এবং তার আইন কানুন মেনে চলাচল নিয়ন্ত্রিত করা উচিত। তবে বিশেষজ্ঞরা মনে করেন আরোহী বা চালককেই সচেতন হতে হবে সবার আগে। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, উদীচী ট্র্যাজেডির 17 বছরেও বিচার না পাওয়ায় নিহতের পরিবারের হতাশা। আহতরা দিন কাটাচ্ছেন যন্ত্রণা আর দুঃসহ স্মৃতি নিয়ে। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। ভেন্যু বরাদ্দ পাওয়ায় প্রস্তুতিতে গতি এলেও ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠান নিয়ে সংশয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শেষ মুহূর্তে গণগ্রেপ্তার সহ অযাচিত পুলিশি বাধায় অনুষ্ঠান ভণ্ডুল হওয়ার আশঙ্কা করছেন দলের নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা। তারা বলছেন বাধা পেরিয়ে কাউন্সিল হলে সমাপনী বক্তব্যে আন্দোলনের দিক নির্দেশনা দেবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সালাউদ্দিন সুমনের রিপোর্ট। সবশেষ 2009 সালের 8 ডিসেম্বর অনুষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিল। এর 6 বছর বাদে আগামী 19 মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিল। তারিখ ঘোষণার পর ভেন্যু বরাদ্দ নিয়ে অনিশ্চয়তা বিরাজ করলেও এখন তা কেটে গেছে। কাউন্সিলের জন্য রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন বরাদ্দ পাওয়ার বিষয়টি বৃহস্পতিবার গণমাধ্যমকে নিশ্চিত করে বিএনপি। কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন এবং লিখিতও দিয়েছেন। শুক্রবার কাউন্সিল সংক্রান্ত বিভিন্ন উপকমিটির আহ্বায়করা পরিদর্শন করেন অনুষ্ঠানস্থল। ভেন্যু চূড়ান্ত হয়, প্রস্তুতি কর্মকাণ্ডে এসেছে গতি। তবে সম্ভাব্য লোক সমাগমের তুলনায় ভেন্যুটি আয়তনে ছোট হওয়ায় স্থান সংকুলান নিয়ে ভাবতে হচ্ছে দায়িত্বশীলদের। যে ভেন্যু আমরা চেয়েছিলাম সেই চিন্মৈত্রী, সেটা তো পাইনি। বসুন্ধরা কনভেনশন সেন্টারও আমরা চেয়েছিলাম, তা আমাদের পছন্দের কোনোটাই পাইনি। এটি মন্দের ভালো হিসাবে, যদিও স্থান সংকুলান খুব কম হবে, তবু এটি দিয়ে আমরা কাজ চালিয়ে নেব। অতীত অভিজ্ঞতা ও বর্তমান পরিস্থিতির বিভিন্ন উদাহরণ টেনে কাউন্সিল অনুষ্ঠান বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন দলের শীর্ষ নেতারা। কাউন্সিল শেষ না হওয়া পর্যন্ত বলা মুশকিল যে কাউন্সিলটা আমরা করতে পেরেছি বা করতে পারবো। আগের বার কাউন্সিলের সময় পার্টি অফিসে রেইড করে সেখান থেকে 150 নেতা কর্মীকে ধরে নিয়ে গিয়েছে, কাগজপত্র নিয়ে গিয়েছে। কল্প কাহিনী বানিয়ে মিথ্যা মামলা দিয়ে আমাদের নেতা কর্মীদের হয়রানি করার একটা সুযোগ তো সরকারের কাছে রয়েই গেছে। আশঙ্কা ও উদ্বেগের পরও কাউন্সিল সফল করতে প্রত্যয়ী দলের নেতারা। তারা বলছেন এই সম্মেলন থেকেই নতুন করে আন্দোলনের ঘোষণা দেবেন বেগম খালেদা জিয়া। নেত্রীর যে সমাপনী বক্তব্য হবে তাতে আগামী দিনে দল কোন পথে চলবে এবং সেই পথে সফলতার জন্য যে প্রয়োজনীয় রাজনৈতিক কৌশল তার সম্বন্ধে বক্তব্য থাকবে বলে আমরা মনে করি। কাউন্সিল পরবর্তী আন্দোলন বাধা দিয়ে দমিয়ে রাখা যাবে না বলেও প্রত্যয় ব্যক্ত করেন দলের এই দায়িত্বশীল নেতা। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। যশোরে উদীচী ট্র্যাজেডির 17 বছর আজ। দীর্ঘ সময় পার হলেও আজও ন্যায় বিচার পাননি বোমা হামলায় নিহত ও আহতদের পরিবার।
দুর্বিষহ জীবন ও দুঃসহ যন্ত্রণার মাঝেও সেদিনের হামলায় বেঁচে যাওয়া মানুষগুলোর একটাই চাওয়া, হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি। দিনটি স্মরণে আজ বিভিন্ন কর্মসূচি পালন করছে উদীচী। জুয়েল মৃধার তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 1999 সালের 6 মার্চ রাতে যশোর টাউন হল মাঠে চলছিল উদীচীর দ্বাদশ মহাসম্মেলনের সাংস্কৃতিক অনুষ্ঠান। মঞ্চের পাশেই বিস্ফোরিত বোমায় অঙ্গহানি হওয়া মানুষগুলোর একজন শহরের বেজপাড়া নলডাঙ্গা এলাকার নূর ইসলাম নাহিদ। সরকারি সহায়তায় দুটি কৃত্রিম পা পেলেও জীবিকার জন্য আজও যুদ্ধ করতে হচ্ছে তাকে। প্রতিদিন আয় করা 80 টাকা দিয়ে 2 শিশু সন্তান, স্ত্রী ও বৃদ্ধ বাবা মাকে নিয়ে সংসার চালাতে হয় তাকে। তবে এজন্য সকালে উঠে তাকে ছুটতে হয় খুলনায়। জীবিকা নির্বাহের কষ্ট মেনে নিলেও বিচার না পাওয়ার কষ্ট কোনো মতেই মানতে পারছেন না নাহিদ এবং তার মতো অঙ্গহানি হওয়া মানুষগুলো। যারা উদীচী বোমা হামলা ঘটাইছে তাদের এমনভাবে সরকার বিচার করুক, মাননীয় প্রধানমন্ত্রী, যাতে সারা বাংলাদেশের মানুষ দেখতে পারুক যে হ্যাঁ তাদের বিচার হয়েছে। যারা এই হত্যাকাণ্ড সংগঠিত করেছিল সেদিন তাদেরকে যদি সরকার নির্দিষ্টভাবে চিহ্নিত করে তাদেরকে যদি বিচারের আওতায় এনে তাদেরকে সর্বোচ্চ শাস্তি প্রদান করতো, আজকে আমাদের এই কষ্টটা অনেকখানি লাঘব হতো। বিচারের অপেক্ষায় রয়েছেন নারকীয় ওই হত্যাকাণ্ডে নিহতদের পরিবার পরিজনরাও। আমরা চাচ্ছি যে যত দ্রুত সম্ভব হয় তার বিচারটা যেন হয়। কেবল ক্ষতিগ্রস্তরাই নন, বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে ভয়াবহ এ সন্ত্রাসী হামলার বিচার চান উদীচী যশোরের সংগঠকরাও। এই হামলা কাণ্ডের সাথে যারা জড়িত ছিল তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় এনে অবশ্যই একটি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে। 2006 সালে এ মামলার 23 আসামি খালাস পেলেও 2010 সালে সরকার পক্ষ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে। এ হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি হোক এমন প্রত্যাশা সরকার পক্ষের আইনজীবীরও। মহামান্য হাইকোর্ট তারা আশা করে যে মামলায় অপরাধীরা দ্রুত শাস্তি পাবে এবং ন্যায় বিচার পাবে। বোমা হামলার ঘটনায় 10 জন নিহত ও আহত হন শতাধিক মানুষ। সময় সংবাদ, যশোর। পুরো আসরে বাংলাদেশ দল যেভাবে খেলেছে, ফাইনালেও তেমন খেলতে পারলে ভারতের বিপক্ষে জয় পাওয়া সম্ভব বলে মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। এদিকে আবেগ দিয়ে নয়, বাংলাদেশের জয় কিংবা পরাজয় যেটাই হোক সব সময় টাইগারদের পাশে থাকার আহ্বান জানালেন আরেক সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত। প্রত্যেকটা স্টেপই কিন্তু বাংলাদেশ খুব সুন্দরভাবে সহজভাবে পার করেছে। লাস্ট একটা ম্যাচ, ফাইনাল ম্যাচ, আই হোপ যে বাংলাদেশ টিম কালকে প্রত্যেকটা দিন যেভাবে পারফর্ম করেছে, খুব রিল্যাক্স এবং খুব মানে মাঠটাকে যেভাবে প্লেয়ার এনজয় করেছে, সেভাবে যদি খেলে আশা করি ইনশাল্লাহ কালকে বাংলাদেশ ট্রফি নিয়ে আসবে। আবেগ নয়, বিবেক দিয়ে কাজ করা উচিত। বাংলাদেশ টিম যে ভালো খেলছে এটার জন্য আমাদের মানে স্যাটিসফাইড থাকা উচিত। আমাদের যাত্রা বেশি দিন হয়নি, শুরু হয়েছে। এত তাড়াতাড়ি আসলে বেশি কিছু পেলে আবার বেশি তাড়াতাড়ি চলে যায়। তো আমি মনে হয় যে আস্তে আস্তে আমরা উঠছি, আরও সময় নিয়ে উঠবো। বাট যদি চ্যাম্পিয়ন হই সেটা তো আমাদের প্লাস পয়েন্ট। হেরে গেলে যে আমরা যাতে এটা নিয়ে মন খারাপ বা এটার জন্য আমরা আমাদের ক্রিকেট খেলা শেষ হয়ে গেলো, এইগুলো চিন্তা ভাবনা করলে ভুল হবে। কারণ সামনে আমাদের এটার পরে আমাদের কিন্তু ওয়ার্ল্ড কাপ সামনে আসছে, T20 ওয়ার্ল্ড কাপ। সেখানে কিন্তু আরও বেশি ভালো পারফর্ম করার জন্য আমাদেরকে তাদেরকে সাপোর্ট করতে হবে। দেশের মানুষকে ছুঁয়ে গেছে এশিয়া কাপ ফাইনালের উচ্ছ্বাস। শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে আরও একবার বড় মঞ্চে মাশরাফির দল। উত্তাল মার্চে মিরপুরের ক্রিকেট ক্যানভাস থেকে লাল সবুজের বিজয়ের সৌরভে স্নিগ্ধ হবে বাংলাদেশ, এমন প্রত্যাশা ক্রিকেট প্রেমী কোটি বাঙালির। ফাইনালকে সামনে রেখে মাশরাফি সাব্বিরের পরিবারের সদস্যদের মাঝেও বিরাজ করছে বাড়তি উন্মাদনা। তারা বললেন, সামর্থ্যের সেরাটা দিলেই অর্জিত হবে কাঙ্ক্ষিত জয়। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আর মাত্র একটি জয়, তাতেই রচিত হবে ইতিহাস। এশিয়ার শ্রেষ্ঠত্বের সিংহাসনে বসবে যুদ্ধজয়ীরা। স্টেডিয়ামের আগুনে দর্শক আর বাইরে অপেক্ষায় কোটি সমর্থকের একাগ্র চোখ। মাঠে ওরা 11 জন, সবার লক্ষ্য একটাই, হারার আগে হারবো না। দম নিয়ে থেমে থেমে সমস্বরে চিৎকার, বাংলাদেশ বাংলাদেশ। বিশ্বজুড়ে বাঙালির বাঁধনহারা ক্রিকেট আবেগের পরিচয় এমনই। প্রত্যেকটা প্লেয়ার তাদের ক্রিকেটারদের পরিবারের সদস্যদের মধ্যেও জয়ের মন্ত্র। প্রতিক্রিয়া জানালেন, এবার আর তীরে এসে তরি ডোবা নয়। বাংলাদেশ টিমের
টিম স্পিরিট এবং সবকিছু দেশবাসীর দোয়া সবকিছু মিলে আশা করি বাংলাদেশ দারুণ কিছু হবে। আমি আশা করছি বাংলাদেশ জিতবে ইনশাল্লাহ। 16 কোটি মানুষের প্রত্যাশা দিন দিন বেড়েই যাচ্ছে। আমি মাশরাফির বাবা হিসেবে সে প্রত্যাশা, আমিও 16 কোটি মানুষের মধ্যেই একজন। আমাদের ছেলেরা ইনশাল্লাহ ভালো করবে। দেশের হয়ে খেলছে বলে কিনা গর্বের সীমানার দেয়ালটা এখানে অসীম। জয়ের মঞ্চে যখন উদ্বেলিত প্রিয় সন্তান, তখন বিজয়ের আনন্দে অশ্রু সজল বাবা মা। ফাইনালের আগে বাবা মায়ের আকুল প্রার্থনার সাথে থাকছে অনিঃশেষ দোয়া। আমিও চাই সাব্বির ভালো খেলুক, প্রতিটা প্লেয়ারই ভালো খেলুক, ফিল্ডিং করুক ভালো, বোলিং করুক, ব্যাটিংও করুক ভালো। এই দোয়াই করব সবার কাছে, আমি এই দোয়াই চাইবো সবাই যেন বাংলাদেশের জন্য দোয়া করে। এই ম্যাচে ইনশাআল্লাহ এবং আমাদের দোয়ায় সাকিবের মাধ্যমেই এই কাপটা আমাদের হাতে আসবে। গৌরব উজ্জ্বল অনিশ্চিত খেলার নামই ক্রিকেট। দোলাচলে দুলতে থাকা বাংলার ক্রিকেট ভাগ্যের শিকেটা এবার ছিড়বে তো। উৎসবে মাতার অপেক্ষায় টেকনাফ থেকে তেতুলিয়া। অধিনায়ক মাশরাফির হাতে বিজয়ের স্মারক। এমন চাওয়াই 1,47,000 বর্গ মাইলের দেশ বাংলাদেশের। স্বাধীনতার মাসে দেশ মাতৃকাকে দেয়া এই জয়টাই হবে সর্বোৎকৃষ্ট অতল শ্রদ্ধা। রাহিদ রনি, সময় সংবাদ। এশিয়া কাপের ফাইনাল ম্যাচকে ঘিরে উন্মাদনা বিরাজ করছে দেশবাসীর মধ্যে। এই মুহূর্তে রাজশাহীর সাহেববাজার এলাকায় আছেন সাইফুর রহমান রকি। এশিয়া কাপের ফাইনাল ম্যাচকে ঘিরে ক্রিকেট ভক্তদের প্রস্তুতির খবর জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রকি, জায়েদ, আপনি জানেন যে কাঙ্ক্ষিত এশিয়া কাপের ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ, আর এই ফাইনালে বাংলাদেশ এবং ভারত মুখোমুখি হচ্ছে সন্ধ্যায়। তো এই খেলাকে ঘিরে রাজশাহীবাসীর মধ্যে একটি বাড়তি উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। তাদের সাথে আমাদের কথা হয়েছে, অনেকেই যেটি বলছেন যে তাদের যে কাজকর্মগুলো তারা আগে ভাগে সেরে রাখছেন এবং এই পুরো বাংলাদেশের খেলাটি তারা টিভি স্ক্রিনের সামনে বসে উপভোগ করবেন এবং বাংলাদেশ যেন জয় ছিনিয়ে আনে সে ব্যাপারে কিন্তু তারা দৃঢ় প্রতিজ্ঞ। তো রাজশাহীবাসীর আরও একটি স্বপ্ন আছে, যেহেতু রাজশাহীরতেই বাসা আমাদের বাংলাদেশ দলের খেলোয়াড় সাব্বির রহমানের। তো সাব্বির রহমানের কাছে কিন্তু তাদের প্রত্যাশাটা একটু বেশি। গত ম্যাচগুলোর মতোই যেন সাব্বির জ্বলে ওঠে এবং বাংলাদেশ দলকে একটি ভালো রানের দিকে নিয়ে যায়, সেজন্য সাব্বিরের কাছেও কিন্তু তাদের একটি বাড়তি প্রত্যাশা করেছেন। আমরা এরই মধ্যে আরও বেশ কিছু নগরবাসীর সাথে কথা হয়েছে, তারা যেটি বলছেন যে তারা জার্সি পরে বাংলাদেশের পতাকা মাথায় দিয়ে তারা এই খেলাটি তারা উপভোগ করবেন। এই উপলক্ষে কিন্তু রাজশাহীর বেশ কিছু জায়গায়, আমি নামগুলো একটু বলে রাখি, কোট, লক্ষ্মীপুর, সাহেববাজার, কাটাখালী, তালাইমারি, এই স্পটগুলোতে বড় পর্দা করে বাংলাদেশের এই খেলা দেখানো হবে, ফাইনাল খেলাটি। তো ফাইনাল খেলাটি দেখার জন্য কিন্তু সবাই উন্মুখ হয়ে আছে এবং এই পর্দায় কিন্তু প্রচুর পরিমাণ দর্শক, বাংলাদেশি দর্শক তারা এই খেলাটি উপভোগ করবেন। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বড় পর্দার আয়োজন করা না হলেও কিন্তু বিভিন্ন ক্লাবের পক্ষ থেকে যে 8 থেকে 10টি নগরীতে বড় পর্দার আয়োজন করা হয়েছে এবং এই বড় পর্দাগুলোতে প্রচুর পরিমাণ বাংলাদেশি দর্শকের ঢল নামবে এবং বাংলাদেশ যেন ভারতের কাছ থেকে জয় ছিনিয়ে আনে, এই এশিয়া কাপে তারা যেন ফাইনাল নিশ্চিত করে তারা যেন বিজয় বেশে ফিরে আসে। এই জন্যই কিন্তু আমরা রাজশাহীবাসীর অপেক্ষা করছি, এমনটাই মানুষরা বলছেন। এছাড়াও কিন্তু আমরা সাব্বিরের পরিবারের সাথেও কথা বলেছি, তারাও বলেছেন যে সাব্বির যেন ভালো খেলে, সেই জন্য কিন্তু তারাও সাব্বিরকে যথেষ্ট প্রেরণা দিয়েছেন, সে যেন মাথা ঠান্ডা করে খেলে, এ ব্যাপারেও তারা কিন্তু সাব্বিরকে বারবার বলেছেন। তো এইরকমই আসলে নগরবাসীর মধ্যে এই ফাইনাল খেলাকে ঘিরে একটি বাড়তি উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। এখন এই খেলা দেখার জন্য অপেক্ষা রয়েছে আমাদের। তো এই ছিল জায়েদ, রাজশাহী থেকে আমার কাছে এশিয়া কাপের ফাইনাল খেলার সর্বশেষ খবর। এশিয়া কাপের ফাইনাল ম্যাচকে ঘিরে উন্মাদনা বিরাজ করছে দেশবাসীর মধ্যে। রাজশাহীর দর্শকদের খেলা দেখার প্রস্তুতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাইফুর রহমান রকি। খুলনায় এক চিকিৎসককে লাঞ্ছিত করার প্রতিবাদে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএম-এর ডাকা ধর্মঘট 4 দিনের জন্য স্থগিত করা হয়েছে। এর মধ্যে দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।
সকালে প্রশাসনের আশ্বাসে বিএমএ ধর্মঘট স্থগিতের ঘোষণা দেয়। এর আগে সকালে ধর্মঘটের সমর্থনে নগরীর শিববাড়ি মোড় থেকে 7 রাস্তার মোড় পর্যন্ত পদযাত্রা হয়। সেখানে প্রতিবাদ সমাবেশ করেন চিকিৎসকরা। গত 28 ফেব্রুয়ারি তেরোখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আব্দুল্লাহ হেল মামুনকে বাড়িতে গিয়ে চিকিৎসার জন্য চাপ দেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান। রাজি না হওয়ায় তাকে মারধর করা হয়। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পাটজাত পণ্যের মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। অর্জনের মাধ্যম পাটকে আসলে অবহেলা করা হয়। কাজে আজকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মন্ত্রণালয়কে যে তারা আজকে এই পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন 2010 সালে আমরা যেটা করেছিলাম সেটা বাস্তবায়ন উপলক্ষে যারা সহযোগিতা করেছেন তাদেরকে এবং বহুমুখী পাট পণ্য মেলার একটা অনুষ্ঠান এখানে আয়োজন করেছেন, সেই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আর এই অনুষ্ঠানে, এই উদ্বোধনী অনুষ্ঠানে আপনারা এসেছেন, আপনাদেরকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই। আমাদের পাট ও বস্ত্র মন্ত্রণালয় এই উদ্যোগটা নেওয়ার ফলে আমি মনে করি যে আমাদের পাটের গুরুত্বটা যে কত অপরিসীম সেটা সকলেই আরও ভালোভাবে উপলব্ধি করতে পারবেন। মার্চ মাস আমাদের স্বাধীনতার মাস। এই মাসে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি। সেই 7ই মার্চের জাতির পিতার ভাষণ, 17ই মার্চ জাতির পিতার জন্মদিন এবং 26শে মার্চ তার স্বাধীনতার ঘোষণা, যা আমাদেরকে বিশ্বসভায় একটি রাষ্ট্র দিয়েছে, জাতি হিসেবে আত্মপরিচয়ের সুযোগ এনে দিয়েছে। আজকের দিনে আমি আমাদের মহান নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাই 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বোনের প্রতি। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা, স্বাধীন বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই জাতির পিতার স্বপ্নের ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হিসেবে। এই বাংলাদেশ গড়ে তুলতে হলে আমাদেরকে সবসময় একটা কথা মনে রাখতে হবে যে আমাদের যে নিজস্ব সম্পদ আছে সেই সম্পদগুলি যথাযথভাবে আমাদের ব্যবহার করতে হবে, কাজে লাগাতে হবে। কারো কাছে হাত পেতে নয়, কারো কাছে ভিক্ষা চেয়ে নয়, আমরা নিজের পায়ে দাঁড়িয়ে মর্যাদার সাথে চলব, মাথা উঁচু করে বিশ্বসভায় চলব। এই আত্মবিশ্বাস নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। জাতির পিতা যখন পাকিস্তানি শাসকদের শোষণ বঞ্চনার বিরুদ্ধে সোচ্চার, এবং সেই সময় পাকিস্তান নামে যে রাষ্ট্রটা হয়েছিল সেই রাষ্ট্রের একমাত্র অর্থকারী ফসল পাট, চা, তামাক যা কিছু হতো আমাদের এই অঞ্চলেই হতো, কিন্তু আমাদের এই অঞ্চলের মানুষ তার সুফল পেত না, সব কিছু লুট করে নিয়ে যাওয়া হতো। এবং এই বৈষম্যের কথা বারবার তিনি তুলে ধরেছেন এবং বাংলার শোষিত বঞ্চিত ক্ষুধার্ত মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য তিনি আন্দোলন করেছেন এবং সেই আন্দোলনের ফসল আজকের স্বাধীনতা। কিন্তু আমরা যেটা দেখেছি 75 সালে 15ই আগস্ট জাতির পিতাকে হত্যার পর যারা ক্ষমতায় এসেছিল তারা কিন্তু দুর্ভাগ্য আমাদের যে ঠিক যে বিষয়গুলি সবথেকে গুরুত্ব পেয়েছিল আমাদের স্বাধীনতার সংগ্রামে সেগুলিকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছিল। কারণ স্বাধীনতার পর জাতির পিতা 1974 সালে পাট গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে দেন। তাছাড়া পাট ও পাটজাত পণ্য উৎপাদন এবং বাজারজাতকরণের জন্য তিনি জুট মার্কেটিং কর্পোরেশন প্রতিষ্ঠা করেন, জুট ট্রেডিং কর্পোরেশন করেন এবং বিজিএমসি অর্থাৎ পাট উৎপাদন ও রপ্তানি সংস্থা তৈরি করেন, করে এই সেক্টরটাকে যাতে আরও উন্নত হয় তার ব্যবস্থা তিনি করেছিলেন। কিন্তু আমরা যেটা দেখেছি, আমার এখনও মনে আছে, আমি 91 সালের কথা বলবো, যখন 91 সালে আমরা পার্লামেন্টে, তখন আমরা দেখলাম যে বিএনপি ওয়ার্ল্ড ব্যাংকের সাথে একটা চুক্তি করে এসেছিল। সেই চুক্তিটা কি, যে বাংলাদেশে পাটকলগুলো বন্ধ করে দেবে এবং গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে শ্রমিকদের বিদায় দেবে। এই গোল্ডেন হ্যান্ডশেক এবং পাট শিল্প বন্ধ করার কথা বলে এখান থেকে মোটা টাকা নিয়ে আসলো। ফলাফলটাই ছিল যে 2.5 লক্ষ বেল পাট রপ্তানি বিদেশে বন্ধ হয়ে যাবে।
একই মেমোয়ারে ভারতের সাথে ওয়ার্ল্ড ব্যাংকের যে চুক্তি সেটা ছিল ভারত নতুন পাট কল তৈরি করবে এবং 2.5 লক্ষ বেল পাট তারা বিদেশে রপ্তানি করবে। আমরা তখন পার্লামেন্টের বিরোধী দলে আমি এই বিষয়টা তুলে ধরেছি পার্লামেন্টে এবং আমরা জিজ্ঞেস করলাম যে ভারত নতুন পাট কল করবে, তার মানে পাটের বাজার নষ্ট হয়নি, পাটের বাজার আছে, তাহলে ভারতকে পাট কল তৈরি করার জন্য তারা টাকা দিচ্ছে। আর বাংলাদেশ সরকার, আমাদের দেশ বাংলাদেশ পাট উৎপাদন করে, পাট উৎপাদনকারী দেশ কিভাবে এটা মেনে নেয় যে পাট কলগুলি আমাদের বন্ধ করতে হবে আর হাজার হাজার শ্রমিক তাদের বেকার করে দিতে হবে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পাটজাত পণ্যের মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি ছিলাম সেখানে। সময় সংবাদে আরো থাকছে। বরিশালে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ডিপো অফিসে ডাকাতি, সিসি ক্যামেরা, হার্ড ডিস্ক ও একটি গাড়ি সহ আনুমানিক 70 লাখ টাকা লুটের অভিযোগ। বরগুনা থেকে 10টি চিত্রা হরিণের চামড়া সহ 2 পাচারকারীকে আটক করা হয়েছে। গত রাতে র্যাব 8-এর পটুয়াখালী ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। র্যাব জানায়, হরিণের চামড়া পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বরগুনার পাথরঘাটা উপজেলার বড়ইতলা গ্রামে অভিযান চালায় তারা। এ সময় মোহাম্মদ মাসুদ পারভেজ ও মাসুদ করিম নামে 2 পাচারকারীকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে এই চক্রটি অবৈধভাবে ফাঁদ পেতে বন্যপ্রাণী শিকার করে আসছিল বলেও জানায় র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে বরগুনার পাথরঘাটা থেকে 10টি হরিণের চামড়া সহ 2 জন আসামিকে আমরা গ্রেপ্তার করি। এই একটি চক্র এখান থেকে বিভিন্ন প্রকারের বাঘ এবং হরিণের চামড়া পাচার করে থাকে দেশ বিদেশে। তো আমরা আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। রাজধানীর বনশ্রীতে 2 শিশু হত্যার পেছনে তাদের মা মাহফুজা মালিক জেসমিনের ব্যক্তিগত কোনো সম্পর্ক কিংবা মনস্তাত্ত্বিক কোনো জটিলতা রয়েছে কিনা জিজ্ঞাসাবাদে সেই বিষয়টি প্রাধান্য দেওয়া হচ্ছে। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে প্রশ্নের জবাবে কথা জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম। তিনি আরও জানান, মাহফুজাকে জিজ্ঞাসাবাদে মনোবিজ্ঞানীর সাহায্য নেওয়া হচ্ছে। মানুষের জটিল যে মনস্তত্ত্ব রয়েছে সেই জিনিসটাও আমরা মাথায় রাখছি। নিজের সন্তানকে হত্যা করে অন্যের দায় বাঁচানোর জন্য এত দৃঢ়তার সাথে সাধারণত বলে না, কারণ তিনি ইতিমধ্যেই মা হিসাবে কেউ তাকে আসলে মানে তার কি হবে না হবে তদন্তে বা আদালতের বিচারে কি হবে সেটি নয়, কিন্তু এমনি সোশ্যাল যে একটা কনসেপশন, একটা পারসেপশন তার সম্পর্কে তৈরি হলো, এই ঝুঁকিটা আসলে নেওয়াটাও কতটুকু বাস্তবসম্মত সেটি আসলে আমার মনে হয় বিবেচনার দাবি রাখে। বরিশালে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ডিপো অফিসে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সিসি ক্যামেরা, হার্ড ডিস্ক ও একটি গাড়ি সহ আনুমানিক 70 লাখ টাকা ডাকাতির অভিযোগ ইনসেপ্টা কর্তৃপক্ষের। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত রাত 1টার দিকে 20-25 জনের সশস্ত্র ডাকাত দল ছাদ দিয়ে অফিসের ভেতর প্রবেশ করে। প্রথমে তারা 3 সিকিউরিটি গার্ডকে কুপিয়ে জখম করে, পরে ভেতরে থাকা অন্য 3 কর্মীকে হাত মুখ বেঁধে আটকে রাখে। এরপর অফিসের কয়েকটি সিসি ক্যামেরা সহ হার্ড ডিস্ক ভেঙে ফেলে ডাকাতরা। পরে ক্যামেরা, হার্ড ডিস্ক সহ অফিসের ভল্ট থেকে কেটে প্রায় 70 লাখ টাকা সহ প্রতিষ্ঠানের একটি গাড়ি নিয়ে পালিয়ে যায়। আমাদের এক সিকিউরিটি ছিল আবুল নাম করে, ওর ফটফট করে ওরা বাড়িয়েছে, আপনার বড় দাঁত ছিল, দাঁত দিয়ে পিঠে দিলে বাড়ি মারছে, বাড়ি মারার পরে পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে আপনার বুকেতে লাথি মারছে। আমাদেরকে চোখ বাঁধার পরে ওরা খালি শব্দ পাইছি যে ওরা ভাঙা চুরো কাটাকাটি করতেছে, এইগুলো শব্দ যাচ্ছে কানে, আর আমরা যদি একটু মোড়াটা দিচ্ছে আমাদেরকে মারতে যাচ্ছে বা গলায় তুলে পোজ দিতে যাচ্ছে। আমার সিসি ক্যামেরাটা প্রত্যেকটা খুলে নিয়ে নেওয়া হয়েছে এবং আমার টোটাল কম্পিউটার আছে 18টার মতো। প্রত্যেকটা কম্পিউটার থেকে সিপিও করছে, সিপিওটা ভেঙে হার্ড ডিস্কগুলো নিয়ে যাওয়া হয়েছে। আমার স্টোর ক্যাশের ভোল্টে 2টা ভোল্টে তারা সম্ভবত গ্যাস বা কিছু দিয়ে পুরো গন্ধ, এখনও পুরো গন্ধ আছে, আপনারা দেখতে পাবেন। ওই বোল্টটা টোটাল 2টাই ভেঙে এতে বোল্ট থেকে টাকা নিয়ে গেছে। সংবাদ প্রাপ্তির পরপর আমরা এসে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তো আমরা আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন, আমরা বিষয়টা দেখতেছি কিভাবে ফাইন্ড আউট করা যায়। কম্পিউটার পণ্য আমদানিতে শুল্ক প্রত্যাহার ও ভোক্তা পর্যায়ে ভ্যাট প্রত্যাহারের পরও কমেনি দাম। নতুন এই আইন কার্যকরে রাজস্ব কর্মকর্তাদের মধ্যেই ধোঁয়াশা রয়েছে উল্লেখ করে এনবিআরকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। প্রযুক্তিপণ্য ব্যবহারে উৎসাহ দেওয়া হলেও চলতি অর্থবছরের বাজেট ঘোষণার পর হঠাৎ করেই কম্পিউটার যন্ত্রাংশ বিক্রির ওপর 4% ভ্যাট আরোপ করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। রাজস্ব আয় বাড়াতে এনবিআরের এমন সিদ্ধান্তকে ডিজিটাল বাংলাদেশ গঠনের সাথে সাংঘর্ষিক উল্লেখ করে তা প্রত্যাহারের দাবি জানায় সংশ্লিষ্টরা। এরই প্রেক্ষিতে গত ফেব্রুয়ারির মাঝামাঝি কম্পিউটারের বেশ কয়েকটি পণ্যের উপর থেকে ভ্যাট ও আমদানি শুল্ক প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করে এনবিআর। তবে বাজারে এর কোনো প্রভাব পড়েনি। ভোক্তার এমন অভিযোগের সত্যতা স্বীকার করলেন স্বয়ং বিক্রেতারা। এখনো কিন্তু সেই সুবিধাটা পাচ্ছি না। যখন কোনো কিছু প্রাইস বাড়ে, যেদিন গভর্নমেন্ট ডিক্লেয়ার করে সেদিনে বাড়ে, হয়তো বা তার আগেও বাড়ে। আর যেটার প্রাইস কমবে, ব্যাট কমবে, সেটা হয়তো 3 মাসও কার্যকর হবে না। কাস্টমার আজ পর্যন্ত প্রশ্ন করে না যে ব্যাট আছে কি নাই। আর ইম্পোর্টার বলতে এটা উল্লেখই করে না, উল্লেখ করলেই কমাইতে হবে প্রাইস। এখনো আগের মধ্যেই হচ্ছে। ভোক্তা পর্যায়ে এখনো কোনো প্রভাব না পড়লেও প্রযুক্তি পণ্যের ব্যবহার বাড়াবে এই সিদ্ধান্ত, এমনটা উল্লেখ করে তথ্য প্রযুক্তি খাতের প্রসারে উৎপাদন পর্যায়ে বিদ্যমান ভ্যাট প্রত্যাহারের দাবি ব্যবসায়ীদের। খোঁজনক হলো যে তৈরি হওয়ার পরে আমাদের লিখে দিতে হয় মেড ইন চায়না, কারণ মেড ইন চায়না লিখলে এর উপরে ট্যাক্স ভ্যাট কম থাকে। এখন 0% আমদানিতে ভ্যাট, আর প্রোডাকশনের ক্ষেত্রে আছে 15%। মেড ইন বাংলাদেশ এই কথাটি লেখার জন্য আমরা প্রোডাকশন পর্যায়ে বা উৎপাদন পর্যায়ে আমরা চাচ্ছি যে ভ্যাট আছে 15%, এই ভ্যাটটি প্রত্যাহারের জন্য। এদিকে রাজস্ব বোর্ডের নতুন এই আইন বাস্তবায়নে বাধা স্বয়ং রাজস্ব কর্মকর্তারা, এমন দাবি সংশ্লিষ্টদের। যখন আমার কাস্টমস হাউসগুলোতে যাচ্ছি, ওনারা বলতেছে যে আমরা ভ্যাট তুলি নাই। মানে এই যে কনফিউশনটা তৈরি করা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ডের মতন প্রতিষ্ঠান এই ধরনের কনফিউশন তৈরি করতে পারে না। তাকে স্পষ্ট করে বলতে হবে যে আমার এইখানে এই ভ্যাট প্রযোজ্য আছে, এই ভ্যাট প্রযোজ্য নয়। পাশাপাশি মেধা সম্পদকে গুরুত্ব দেওয়া হলে কম খরচে প্রযুক্তি পণ্য উৎপাদন ও বাজারজাত করা সম্ভব বলে মনে করেন এই প্রযুক্তিবিদ। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। আদালতের আদেশের কথা বলে সরকার তুরস্কের বৃহত্তম দৈনিক জামানের দায়িত্ব নেয়ার আগ মুহূর্তে শেষ সংখ্যা প্রকাশ করেছে পত্রিকাটি। শুক্রবার রাতে শনিবারের সংখ্যা প্রকাশ করা হয়। এই সংখ্যায় উল্লেখ করা হয়েছে দিনটি তুরস্কের সংবাদ মাধ্যমের জন্য ভয়াবহ অন্ধকার দিনগুলোর একটি। প্রায় 6.5 লাখ সার্কুলেশনের পত্রিকাটি বন্ধ করার প্রতিবাদে পত্রিকার কার্যালয়ের সামনে কয়েকশো বিক্ষোভকারী জড়ো হলে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। সরকার বিরোধী হিসাবে পরিচিত এই সংবাদপত্রটি মার্কিনপন্থী ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের হিজমেত আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট। নিরাপত্তা হুমকির কারণে ভারতে অনুষ্ঠেয় আসন্ন টি-20 বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ অনিশ্চিত বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান। তিনি বলেন, পাকিস্তানের নিরাপত্তা দল ভারতে গিয়ে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করে সবুজ সংকেত দেওয়ার পরই পাকিস্তান ক্রিকেট দল ভারতের উদ্দেশ্যে রওনা হবে। আগামী বুধবার ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা রয়েছে পাকিস্তান ক্রিকেটারদের। আমরা 3 সদস্যের একটি নিরাপত্তা দল গঠন করেছি। ভারত সরকারের অনুমতি পেলে আশা করছি দলটি সোমবার ভারতের উদ্দেশ্যে রওনা দেবে। আমাদের নিরাপত্তা দলের সদস্যরা নিশ্চয়তা দিলেই আমাদের দল বুধবার ভারতের উদ্দেশ্যে যাত্রা করবে, তা না হলে আরো দেরি হবে। আমরা ভারতের উগ্রপন্থী সংগঠনের হুমকি পেয়েছি। এটা কোনো দ্বিপক্ষীয় সফর নয়। টি-20তে পাকিস্তানের অংশগ্রহণ অনেক গুরুত্বপূর্ণ বিষয়, কারণ পাকিস্তান সাবেক বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল। সুতরাং ভারত এবং আইসিসি উভয়েরই দায়িত্ব পাকিস্তান ক্রিকেট দলের নিরাপত্তা নিশ্চিত করা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এশিয়া কাপে আজ ভারতকে হারিয়ে প্রথম শিরোপা জিতে ইতিহাস গড়তে চায় টাইগাররা। ফাইনাল ম্যাচকে ঘিরে দেশ জুড়ে উন্মাদনা। ভেন্যু বরাদ্দ পেলেও বিএনপির কাউন্সিল হওয়া নিয়ে সংশয়ে নেতাকর্মীরা, গণগ্রেপ্তার ও পুলিশি বাধার আশঙ্কা। ট্রাফিক বিভাগের উদাসীনতায় রাজধানীতে বেপরোয়াভাবে চলছে মোটরসাইকেল, ঘটছে দুর্ঘটনা। আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা বাড়ানোর পরামর্শ। এবং কম্পিউটার পণ্য আমদানিতে শুল্ক প্রত্যাহার করা হলেও কমেনি দাম, সুফল পেতে উৎপাদন পর্যায়ে ভ্যাট প্রত্যাহারের দাবি। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক রবিও সিরিজের নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।